এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে ফিরে পেল আওয়ামী লীগের নিবন্ধন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সুখবর দিলেন শেখ হাসিনা। জামিন পেলেন ব্যারিস্টার সুমন। এদিকে দীর্ঘ 23 মাস পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো সময় ঢাকা সহ সকল বিভাগে কিয়ামত ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে আসছে তারেক রহমানের। এই মাসেই ভারতের হাত ধরে ফিরছে প্রধানমন্ত্রী হয়ে। খুব বড় একটা আন্দোলনের দরকার নাই, কেবল তো পচন শুরু, বর্ষাকালটা যেতে দেন, দেখেন কি অবস্থা করে দেশের। সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা জারি করেছেন, সেই রায়ের পূর্ণাঙ্গ বিবরণীতে উঠে এসেছে সুপ্রিম কোর্টের বক্তব্য, যেখানে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন কোনো দলের নিবন্ধন বাতিল করার ক্ষমতা রাখে না, আরপিওতে সেটা নেই। সুপ্রিম কোর্টের এই বক্তব্য যখন আমরা পেলাম, তখন কি এখন অটোমেটিকলি আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল করে রাখা হয়েছে, বাতিল করেছে বর্তমান নির্বাচন কমিশন, সেটা কি অবৈধ হয়ে যাবে? শেখ হাসিনা কি সত্যিই ফিরছেন? সম্প্রতি আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এক বক্তব্যে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন আগামী 6 মাসের মধ্যেই তিনি দেশে ফিরবেন। হঠাৎ করে চারদিকে আওয়ামীপন্থীদের জামিনের হিড়িক। উচ্চ আদালত থেকে জামিন পাচ্ছেন আওয়ামী লীগের সবাই। ঘটনাটা কি? এর নেপথ্যে কি রহস্য? দর্শক, ব্যারিস্টার সুমনের জামিন, আইবি রহমানের জামিন, সেই ফারজানা রূপা সাংবাদিক দম্পতির জামিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকালকে একটি রায়ের পূর্ণাঙ্গ যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদন অনুসারে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা জারি করেছেন। সেই রায়ের পূর্ণাঙ্গ বিবরণীতে উঠে এসেছে সুপ্রিম কোর্টের বক্তব্য, যেখানে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন কোনো দলের নিবন্ধন বাতিল করার ক্ষমতা রাখে না, আরপিওতে সেটা নেই। সুপ্রিম কোর্টের রেফারেন্স এটা সুপ্রিম কোর্ট বলছে, অথচ আমরা দেখেছি যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে রেখেছে। মানে নিবন্ধন স্থগিত করার কোনো অপশন তো নির্বাচন কমিশনের নেই। এর আগেও আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে এর জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল, কিন্তু সেটা নির্বাচন কমিশন করেনি, সেটা আদালতের মাধ্যমে করা হয়েছিল, কিন্তু সেটা নির্বাচন কমিশনের এখতিয়ার নেই। সেই মানে রেফারেন্সটা, সেই বক্তব্যটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই বক্তব্য যখন আমরা পেলাম, তখন কি এখন অটোমেটিকলি আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল করে রাখা হয়েছে, বাতিল করেছে বর্তমান নির্বাচন কমিশন, সেটা কি অবৈধ হয়ে যাবে না কি হবে? চলুন একটু জেনে দেখি খুবই গুরুত্বপূর্ণ এই আইনি দিকটি। একটি দলকে নিবন্ধন বাতিল করা কিংবা নিবন্ধন স্থগিত করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়া আছে কিনা আরপিওতে, সংবিধান কি বলছে? সুপ্রিম কোর্ট গতকালকে জামাতের যে নিবন্ধন বাতিল হয়েছিল সেটার আপিল বিভাগের যে রায়, সেই রায়টা গতকালকে পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়েছে। সেখানেই রেফারেন্সে দেখা গেছে সুপ্রিম কোর্টের এই বক্তব্য। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধে ভূমিকার ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের বিধান আরপিওতে নেই। সুপ্রিম কোর্ট অর্থাৎ মুক্তিযুদ্ধে কি ভূমিকা ছিল, সেই ভূমিকা অনুযায়ী আরপিওতে কোনো দলের নিবন্ধন বাতিলের ক্ষমতা নেই। এখন মুক্তিযুদ্ধে কি ভূমিকা ছিল সেটা ভিত্তিতে, অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হিসেবে কোনো দলের নিবন্ধন বাতিল করার এখতিয়ার যদি নির্বাচন কমিশনের না থাকে, তাহলে কোনো দল কোনো সরকার গঠন করলো, সেই সরকারে থাকা অবস্থায় কোনো দল দুর্নীতি করলো, সেই দুর্নীতি করার জন্য কি নির্বাচন কমিশনের মানে সেই ক্ষমতা থাকার কথা যে সেই দলকে তারা নিষিদ্ধ করবে, মানে নিবন্ধন বাতিল করে দেবে? নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্স, সেই রেফারেন্স অনুযায়ী নির্বাচন কমিশনের সেই ক্ষমতাও থাকার কথা নয়। কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা স্থগিত করে রাখা হয়েছে, সেটা তো আরও নেই। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেটা স্থগিত করে রাখা হয়েছে, নির্বাচন কমিশনের টার্মস অ্যান্ড কন্ডিশনে কোথাও স্থগিত করার অপশন নেই। নির্বাচন কমিশন হয় নিবন্ধন দেবে অথবা নিবন্ধন বাতিল করে দেবে, এই টার্মসটা আছে। কিন্তু সুপ্রিম কোর্টের এই রেফারেন্স আবার নতুন করে প্রশ্ন তুলেছে। প্রশ্নটা তুলেছে এটা যে মুক্তিযুদ্ধে যে ভূমিকা, সেই ভূমিকা অনুযায়ী কোনো দলকে নিবন্ধন বাতিল করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। যদি সেটা ঠিক থাকে, মানে সুপ্রিম কোর্টের এই বক্তব্য যদি আমি মেনে নিই, তাহলে কিন্তু সেখানে প্রশ্ন আসবে যে মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য কোনো দলকে যদি নিবন্ধন বাতিলের সম্মুখীন হতে না হয়, নির্বাচন কমিশনের যদি এখতিয়ার না থাকে, তাহলে দেশে যে কোনো একটা, মানে মুক্তিযুদ্ধ তো এই দেশের জন্যই, সুতরাং ওই দেশেই সেই দল কিংবা সেই দলের সরকার কোনো একটা ভূমিকা নিল, মানে দুর্নীতি করলো কিংবা স্বজনপ্রীতি করলো কিংবা 10 জন মানুষকে মেরে ফেললো, তার জন্য নির্বাচন কমিশনের এখতিয়ারে কি থাকার কথা সেই দলকে নিবন্ধন বাতিল করার? আমার মনে হয় যে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়ায়। আবার নিবন্ধন স্থগিত করার ব্যাপারটা তো নির্বাচন কমিশনের কোনো মানে নিয়ম কানুনের মধ্যেই নেই। সুপ্রিম কোর্ট কি বলছে আরেকটু পরিষ্কার করে বুঝুন। মুক্তিযুদ্ধের সময় নেতাদের ভূমিকার ভিত্তিতে
কোনো দলের নিবন্ধন বাতিলের বিধান গণপ্রতিনিধিত্ব আদেশে নেই বলে পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট। জামাতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের পরিপ্রেক্ষিতে প্রকাশিত আপিল বিভাগের 51 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে একথা বলা হয়েছে। দলটির নিবন্ধন নিয়ে আপত্তি জানিয়ে রিটের 25 জন আবেদনকারী বলেছিলেন, মুক্তিযুদ্ধের সময় দলটির নেতাদের জঘন্য ভূমিকার কারণে বাংলাদেশে রাজনীতি করার জন্য তাদের নিবন্ধন দেওয়া উচিত হয়নি। তবে আপিল বিভাগ বলেছে তাদের এই আপত্তি আইনি নয়, বরং আবেগ প্রসূত বলে মনে হয়। মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে সুপ্রিম কোর্ট বলছেন এটা আইনে নেই, এটা আবেগের ডায়লগ। মুক্তিযুদ্ধের ইস্যুটা আবেগের ডায়লগ। মুক্তিযুদ্ধ যে মানুষের আবেগের বিষয়, এটা সুপ্রিম কোর্ট বোধহয় বুঝলেন না, আমি জানি না তাদের ব্যাখ্যা। সুপ্রিম কোর্ট বলছেন যে কারণ মুক্তিযুদ্ধ কোনো দলের নেতাদের ভূমিকার ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের কোনো বিধান আরপিওতে নেই, এই কথা বলছে। এখন ধরে নেওয়া যাক যে মুক্তিযুদ্ধে জামাতের নেতারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এই কারণে দলের নিবন্ধন বাতিলের কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, আরপিওতে নেই বলা হয়েছে। এটা আবেগের কথা। এটা সুপ্রিম কোর্ট বলছে যে এই আবেদনটা আবেগের আবেদন, এটার কোনো আইনি ভিত্তি নেই। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ যদি আবেগের আবেদন হয়, আইনের ভিত্তি না থাকে, তাহলে আওয়ামী লীগ তার শাসনামলে দুর্নীতি করলো, অনাচার করলো, কিংবা ওই 840 জন যে গেজেট প্রকাশ হয়েছে সেই 840 জন সবাইকে আওয়ামী লীগই মেরে ফেললো, ধরে নিলাম আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ তো না, আওয়ামী লীগের যে সরকার শেখ হাসিনা। তো শেখ হাসিনা যদি মানে এদেরকে মেরে ফেলে, শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিংবা ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক মন্ত্রী ছিলেন, তারা যদি মেরে ফেলেন, তাহলে সেই কৃতকর্মের জন্য আওয়ামী লীগের নিবন্ধন কি বাতিল করা যায়? প্রশ্নটা খুব সাধারণ, খুবই বোধগম্য ব্যাপার বোধহয় আপনাদের কাছে এখন লাগার কথা। মুক্তিযুদ্ধের ইস্যুতে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী নেতাদের কারণে জামাতের নিবন্ধন বাতিল করা যায় না, এটা সুপ্রিম কোর্টের রেফারেন্স। আমি ওই রেফারেন্সকে সত্য মনে করেই মানে এখন প্রশ্ন করছি, মানে প্রশ্ন উত্থাপন কিংবা উত্থাপিত হবে যে এটাই আইন এবং এটাকেই আমরা শ্রদ্ধা জানাতে চাই। তাহলে আওয়ামী লীগের এই ব্যাপারেও যদি প্রশ্ন ওঠে যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার এখতিয়ার রাখে কিনা সুপ্রিম কোর্টের এই রেফারেন্সের ভিত্তিতে, তাহলে কি উত্তর দেবে নির্বাচন কমিশন? দর্শক, আপনার কাছে কি মনে হয়? এটাও কি মানে প্রসঙ্গ আসবে না যে আপনারা আবেগে বলছেন, মানে মানে আওয়ামী লীগের কিছু নেতা মন্ত্রী কিংবা পুলিশের কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে আপনি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার যে দাবি করছেন, এটা আইনি না, এটা আবেগের দাবি? এখনই খুব বড় একটা আন্দোলনের দরকার নাই, কেবল তো পচন শুরু, বর্ষাকালটা যেতে দেন, দেখেন কি অবস্থা করে দেশের। আমি যে বাজেট দিলাম 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট, 41,000 কোটি টাকার উপরেই আমরা রেখেছিলাম, যেখানে আমাদের জনসংখ্যা, তাদের স্বাস্থ্য, তাদের পুষ্টি এবং এই সকলের ভ্যাকসিন দেওয়ার জন্য সবসময় ইউনিসেফ, গাভি এদের সঙ্গে পরামর্শ করে আমরা কিন্তু এই ভ্যাকসিনগুলি ক্রয় করতাম। তাদের সাথে আমাদের চুক্তি ছিল এবং বাজেটে টাকাও রেখে দিয়েছি, টাকাও ছিল। কিন্তু আমার প্রশ্ন, ইউনিট যে ক্ষমতা আসলো সে কেন কিনলো না? তাদেরকে চিঠি দিয়েছে এই ভ্যাকসিন নেওয়ার জন্য, তার টাইম দিয়ে দিয়েছে যে এরই মধ্যে এই সময় পার হয়ে যাবে, ফেব্রুয়ারি মাসেই চিঠি, কোনো উদ্যোগ নেই। এই যে আমরা চুক্তি করেছি, চুক্তিটা রিনিউ করেনি, চুক্তি রিনিউ করলে ওই টাকা দিতে হবে, সঙ্গে সঙ্গে ভ্যাকসিন পেয়ে যাবে, শিশুদের ভ্যাকসিন দেবে। আমরা তো বছরে 2 বার করে দিতাম, কিন্তু সেটা করেনি। কেন করেনি? টেন্ডার দিয়ে কিনতে গেছে। তার মানেটা কি? টেন্ডার দিয়ে কিনে কমিশন খাবে, আর এখানে কমিশন খাওয়ার সুযোগটা থাকবে না। এটাই তো, এইরকম তার বদভ্যাস। এবং তার এই অবহেলার জন্য এই চুক্তি সে সই করলো না। সবসময় আমরা গাভীর সঙ্গে চুক্তি করি, আমরা সবসময় আমাদের কি কি ভ্যাকসিন লাগবে তাদের সঙ্গে পরামর্শ করি, কারণ তাদের অনুমোদন লাগে, কারণ এটা স্বাস্থ্যের বিষয়। এতটুকু ক্ষতি যেন কোনো ভ্যাকসিনে না হয় সেটার উপর আমাদের নজর রাখতে হয়। আমরা সেভাবে রেখেছি সবসময়। কিন্তু প্রত্যেকটা শিশুকে যে কোনো ইসা থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আপনারা যদি পুরো তালিকা দেখেন, প্রত্যেকটা শিশুর সুস্বাস্থ্য রক্ষা করা, মাতৃত্বকালীন সময় থেকে তাদের ভালো মন্দ বিচার করা এবং মাকে চিকিৎসা দেওয়া, তার ভ্যাকসিনের ব্যবস্থা সব আমরা করতাম, কিন্তু এবার কিছুই করেনি। আর এই যে এত মারা গেল, ইউনূস নির্বাচনের নামে একটা প্রহসন হলো, সে বিদায় নিল, আসলো তার আরেকজন গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরাকারবারি কিনা, এমনকি FBI এসে সাক্ষী দিয়ে সাজাপ্রাপ্ত আসামি এখন বাংলাদেশের ক্ষমতায়। সে ক্ষমতা আসার পর তো একটা হিসাব নেবে। তো একটা মানুষ যখন দায়িত্ব নেয়, যখন সে প্রাইম মিনিস্টার হয়, হ্যাঁ একটা দলের প্রার্থী বা ভোট দেওয়া হবে, এটা ঠিক আছে, কিন্তু যখন হয়ে যায় তখন সকল দেশের সকল জনগণের জন্যই হয়। আমি তো সেইভাবে কাজ করেছি, আমরা সেইভাবেই দেখেছি যে আমি যখন প্রাইম মিনিস্টার হয়ে গেছি তখন আমি তো শুধু আওয়ামী লীগ আলা না, আমি তখন সারা বাংলাদেশের জনগণের দায়িত্ব আমার, আমরা সেইভাবে পালন করেছি। ভ্যাকসিন দেওয়ার সময় বাঁচি নেই যে কে নৌকায় ভোট দিচ্ছে কে দেয়নি তা নয়, তো সকলের এটা প্রাপ্য, সকলের দায়িত্ব। একটা প্রাইম মিনিস্টার হিসেবে আমরা যে সব সুযোগ সুবিধা পাই এটা জনগণের অর্থ দিয়ে পাই। আমরা যে ডেভেলপমেন্ট কাজ করি আমাদের উদ্যোগ থাকতে হয়, হ্যাঁ এটা জনগণের টাকা থেকে করি,
বা আমরা ঋণ নিয়ে শোধ দেই, কিন্তু সেটা করতে গেলে সেই দেশটাকে জানতে হবে, মানুষের অবস্থা জানতে হবে, মানুষের ভালো মন্দ বুঝতে হবে। ফেব্রুয়ারি মাস ইলেকশন হলো, ক্ষমতা আসলো, সঙ্গে সঙ্গে ভ্যাকসিন দেওয়া শুরু করলো না কেন? মানে বাদ সন্তানের জন্য হাজারি করছে। আমাদের প্রাইম মিনিস্টার যাচ্ছেন তার মেয়েকে নিয়ে থিয়েটার দেখতে, মেয়ে বউ নিয়ে থিয়েটার দেখা, সিনেমা দেখা, কোথায় যে গাড়ি চালানো, বিলাসিতা করে বেড়াচ্ছে। কোনো দায়িত্ববোধ নেই এদের, দেশের মানুষের জন্য ক্ষমতা ভোগ করার আর অর্থ বাড়ানোর। ওই ইউনুসও বাটবার ওইটাই করে গেছে যে 16 রকমের সুযোগ সুবিধা নিয়ে ব্যবসা বাণিজ্য সেগুলি বাগায় নিয়ে সে বসে আছে। আমার কথা, আমি বাজারে যে 48,000 কোটি টাকা রেখে আসলাম, সে টাকা গেল কোথায়? কেন ইউনিসেফের সাথে যে চুক্তি এবং গাভির সাথে চুক্তি সেটা রিনিউ না করে ভ্যাকসিন না কিনে এটাকে কি করলো, সেটা জবাবদিহি করতে হবে। এবং সমস্ত শিশু মৃত্যুর জন্য দায়ী ইউনুস, তার ওই স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা এবং তারেক নিজে। এদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নিতে হবে। হ্যাঁ, আইনের শাসন নাই, কিন্তু শেষ জায়গা তো আমাদের সেখানেই। মামলা করতে দেবে না, কোনো অন্যায় করলে কাউকে কিচ্ছু করতে দেবে না। আজকে আমাদের কারাগারে নেতাকর্মীরা প্রায় 150 মতো সব কারাগারে মারা গেছে, এবং তাদেরকে কি ধরনের একটা ওষুধ খাওয়ায়, সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায়, উঠতে পারে না, মাথা ঘুরায় পড়ে থাকে, স্লো পয়জনিং করে মেরে দিচ্ছে। আবার যখন একবারে মৃত প্রায়, তখন বের করে দেয়। মানে কারাগার থেকে মুক্তি পেল না, 2 দিনের মধ্যে মারা যাচ্ছে। হাতে হ্যান্ডকাপ পরা মুক্তিযোদ্ধা, যে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেই হাতে হ্যান্ডকাপ। নির্বাচিত জনপ্রতিনিধি, তার হাতেও হ্যান্ডকাপ। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ প্রতিটি আন্দোলন সংগ্রাম যারা হচ্ছে তাদের, এই তো বাংলাদেশের চিত্র। এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। আজকে আমাদের রাজবন্দীদের মুক্তির দাবি করতে হবে। এবং হ্যাঁ, এটা ঠিক, আমি জানি যে আইনজীবীরা তো মানে একটা যে কারো একটা বেল মুভ করবে, সে অধিকারটুকু দেয় না। যে কোথায় যাব? কোনো মানুষের কোনো অধিকার নাই। মেয়েদের উপরে যে অত্যাচার, আইনজীবীদের এইভাবে ধরে নিয়ে গ্রেপ্তার করা, তাদের উপরে এত অত্যাচার করা, মানে মহিলা হলেও তার গায়ে হাত তোলা, তাদের পিটানো, মারা, এই কি অসভ্যতা! এরা কারা? আমরা কি এদের চিনি? কোনোদিন দেখেছি? নির্বাচন করেছে, আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না। অপরাধটা কি আওয়ামী লীগের? ঠিক আছে, আওয়ামী লীগের যদি জনগণ না চায়, আমরা যাব না। এরকম তো আমাদের জীবনে বহুবার হয়েছে। সে পাকিস্তান আমল থেকে বাংলাদেশে এ পর্যন্ত 13-14টা ইলেকশন, এর মধ্যে 2টা ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, সব ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। 9টা ইলেকশনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে, বাকি তো বিরোধী দলেও থেকেছে। এবার যদি আমাদের না চাইতো জনগণ, আমরা থাকতাম না, যার বেশি জনপ্রিয়তা আসতো। তা তো হয়নি। 12ই ফেব্রুয়ারির ভোট 11 তারিখ সন্ধ্যা থেকে শান্ত ভোট হয়ে গেছে। খুব ভালো ইলেকশন। এরকম ইলেকশনে আর কেউ দেখেই নাই, ঠিকই দেখে নাই। দেখবে কি করে? আগে থেকে সিল মেরে বাক্স ভরে সারা রাত বসে সব সেট করা, তারপরে রেজাল্ট দিয়ে দিচ্ছে। আর যে দলটা এদের সাথে 55% মানুষ যাকে চায়, তারা ইলেকশন করতে পারবে না। আওয়ামী লীগকে ব্যান করার অধিকার তাদেরকে দিয়েছে। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, আর ওরা হলো অবৈধ ক্ষমতা দখলকারী। তা আজকে ক্ষমতা দখলকারীরা জনগণের প্রতিনিধিদের ব্যান করে দেয়। এটা হলো বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের বিষয়। আমাদের একসাথে আইনজীবীদের গ্রেপ্তার করলো, তাদের জেল খাটালো। আমাদের বিরুদ্ধে মামলা, শত শত মামলা। কি যে মামলা, সে মামলার কোনো নোটিশ বা কাগজ আমি, রেহানা, জয়, পুতুল, ববি, টিউলিপ আমরা কিন্তু কেউ পাইনি। অথচ আমরা কোথায় আছি সব জানে। সবাই তো যার যার কর্মস্থলে আছে। আমি না দেশ ছাড়া আছি, এখানে পাঠানো তো এমন কঠিন ছিল না। সেটা পাঠাবে না, কিন্তু বিচার রায় হয়ে গেছে, সব মৃত্যুদণ্ড এবং মামলা, এবং সকলের বিরুদ্ধে জেল জুলুম দিয়ে দিয়েছে। এক পূর্বাচলের জমির জন্য ঠিক আছে, আমাদের বিরুদ্ধে মামলা দিক। ওখানকার যারা অফিসার কর্মচারী, সেই চেয়ারম্যান থেকে নিয়ে শুরু করে সেক্রেটারি, সচিব, মানে যিনি রিটায়ার্ড সচিব বা কর্মরত সচিব থেকে শুরু করে 29 জনের বিরুদ্ধে তাদের শাস্তি দিয়েছে। প্রাইম মিনিস্টার অফিসের সেক্রেটারিকে শাস্তি দিয়েছে। এই অফিসারদের কি দোষ? অর্থাৎ পার্লামেন্ট একটা কতগুলি নিয়ে ক্লাউন বসিয়ে দিয়েছে, সেখানে তো কি যে আলোচনা হচ্ছে, কি হচ্ছে মানুষ দেখে, আর একটা হাসির খোরাক করে দিয়েছে। কোনো ভাব গম্ভীর্য নাই, কিছু নেই। তার মানে দাঁড়ালোটা কি? যে একটা রাষ্ট্র পরিচালনায় যেখানে আইন প্রণয়ন হবে, সেই আইনসভা যদি হাসির খোরাক হয়ে যায়, আর বিচার বিভাগে যদি লাঠিসোঁটা দিয়েই বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা হয়, বা বিচারকদের ওভাবে মানে পদত্যাগে বাধ্য করা হয়, সেখানে আইনজীবীদের যদি তাদের যে দায়িত্ব সেই ভূমিকা পালন করতে না দেয়, আর যদি নির্বাহী বিভাগকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে সেখানে বেসরকারি, সরকারি অথবা সেনাবাহিনী, পুলিশ বাহিনী কাউকে তো ছেড়ে দিচ্ছে না, সবার বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দিয়ে দিচ্ছে। তার মানে একটা রাষ্ট্র তো সম্পূর্ণ অচল। একটা রাষ্ট্র চলার যে 3টা অঙ্গই মানে পঙ্গু হয়ে বসে আছে। কাজে মানুষকে দেখবে কে, কখন দেখবে? আজকে এই যে শত শত শিশু মারা গেল, মন্ত্রী একজন বানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী, তার স্বাস্থ্য খুব ভালো,
এত সুস্বাস্থ্যের অধিকারী যে সে বলেই বসলো যে ছোটবেলা তার হাম হয়েছিল, তারপর সে বেঁচে আছে। শুকর আলহামদুলিল্লাহ উনি বেঁচে আছেন, খুব ভালো কথা। কিন্তু এই হামের জন্য যে মায়ের কোল খালি হলো, তার কি জবাবদিহি করবে? তার কোনো জবাব দেবে এই স্বাস্থ্যমন্ত্রী? এর আগে বলে দিল আওয়ামী লীগ নাকি 8 বছর কোনো ভ্যাকসিন দেয়ই নাই। আমি আপনাদের পাঠাবো ডকুমেন্ট, প্রতি বছর আমরা কিভাবে কি কি ভ্যাকসিন দিয়েছি আর কত ভ্যাকসিন আমরা দিয়ে এক একটা ছেলেদের মেয়েদেরকে আমরা সুস্থ রেখেছি। কৃষক বলে দিল। তারপরে যখন দেখলো যে না এটা মিথ্যা, এখন বলে হাম হলে সে মরে নাই। সে তো মরে নাই, ভালো কথা, কিন্তু যারা মারা গেল তাদের বেলায় কি কথা তার আছে, কি মতামতটা আছে? সে মতামতটা তো সে দেয় না, সেটা তো বলে না। সে যে একটা যে মানে দুঃখ প্রকাশ করা সেটাও নাই, একটা পরিবারকে যে একটু সান্ত্বনা দেওয়া সেটাও কিন্তু দিচ্ছে না, কেউই দিচ্ছে না। ওই বাটপাড়া ইউনুসের তো তেলা চামুন্ডা এখনো আছে, তারাও না। আবার আন্তর্জাতিকভাবে আমরা দেখি সেখানেও খুব বেশি একটা আওয়াজ নাই। এটা যদি আমি ক্ষমতায় থাকতে হতো তাহলে মনে হতো যে আগে পৃথিবী ফেটে পড়ে যাচ্ছে, আর এখন সব চুপ। আর আমাদের যে বুদ্ধিজীবী কিছু আছে, বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সবসময় তার জবাব এখন বন্ধ কেন? আমি ক্ষমতায় থাকতে তো টক শো ফাটিয়ে ফেলতো সব কিছুতে, পান থেকে চুন খসতে পারতো না তাদের সমালোচনা। কই এখন তো কোনো কথা বলে না, কারণটা কি? তাদের কথা বলার রসদ যেখান থেকে আসেনি, সেই জন্য আমরা তো রসদ দিয়ে কথা বলাবো না। কয় জায়গার থেকে খাবে? এক জায়গা থেকে খাচ্ছে, তাই খাক। সেটা তো এখন বেরোচ্ছে সব, যে কোথায় কে কি ও সব হিসাব আছে আমার কাছে। আপনাদের সবাই সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এখন ওই কে কি করেছে না করেছে, কে ছিল না আছে, ওটা দেখার সময় নাই। সকলকে এক হয়ে দাঁড়াতে হবে, এক হয়ে কাজ করতে হবে। পোস্টমর্টম এখন করা না, ওটা সবাই পরে আসবে, দিন ফিরবে। কারণ এত দ্রুত পচে গেছে না, এখন তো পচে গন্ধ ছুটছে। কাজে এদেরকে বিদায় না করতে পারলে দেশটা বাঁচবে না। ওই বাটপার একটা, তার সাথে আবার ওই খুনি। কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে আপনাদের এগিয়ে আসতে হবে, পেশাজীবীদের এগিয়ে আসতে হবে আগেই। কাজে আপনারা আইনজীবী আছেন, সেই সাথে অন্যান্য পেশাজীবী, প্রত্যেকটা পেশাজীবী নির্বাচন যেমন আমাদের করতে হবে, পেশাজীবীদেরও সংগঠিত করতে হবে এবং সকলে এক হয়ে কাজে নামতে হবে। ওই জেলখানায় নেওয়া বা ডিবি অফিসে নেওয়া অত্যাচার নির্যাতন যারা করছে প্রত্যেকের তালিকা রেডি করে রাখেন, দিন আসবে ইনশাল্লাহ। আর এদেরও এই অত্যাচার নির্যাতনের জবাবটা তারা পাবে, এটা মনে রাখবেন। কাজে আপনারা সবাই অন্তত ঐক্যবদ্ধ হন। এখনই বসে আপনি করেননি ওই করেননি ওইগুলি সব ভুলে যান। এখন সকলে এক হয়ে কাজ করতে হবে। আর আমরা এই আইন সহায়ক পরিষদটা করেছি, তাছাড়া সম্মিলিত আইনজীবী আমরা সমন্বয় পরিষদ করে দিয়েছি। তারপরে এছাড়াও আমি বলছি যে ওই নামটা যেহেতু আওয়ামী লীগ নেওয়া যাবে না, প্রত্যেকটা বারে নিজস্ব একটা নাম নিয়ে সব নমিনেশন সাবমিট করে ইলেকশন করতে হবে। ইলেকশন করার চেষ্টা করলে বাধা দিলে পরে সেটাও নিয়েও আমাদের মাঠে নামতে হবে। তো এইভাবে আমাদেরকে আস্তে আস্তে আন্দোলনটা গড়ে তুলতে হবে। এখনই খুব বড় একটা আন্দোলনের দরকার নাই, কেবল তো পচন শুরু, বর্ষাকালটা যেতে দেন, দেখেন কি অবস্থা করে দেশের। পাবলিক এদের টেনে নামাবে। আজকে জনগণের পেটে ভাত নাই, কাজ নাই, ইন্ডাস্ট্রিগুলি পুড়িয়ে দিয়েছে, হাজার হাজার লক্ষ শ্রমিক আজকে বেকার, চুরি চামারি খুন খারাপি প্রতিনিয়ত। এর হাতে দেশকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিচার বিভাগ, আইন বিভাগ, আমাদের নির্বাহী বিভাগকে শক্তিশালী করতে হবে। মানুষের সেবা দেওয়া, মানুষের ভাগ্য পরিবর্তন করা, মানুষকে জীবন উন্নত করা, এটাই আমাদের কাজ। শেখ হাসিনা কি সত্যিই ফিরছেন? সম্প্রতি আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এক বক্তব্যে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন আগামী 6 মাসের মধ্যেই তিনি দেশে ফিরবেন। কিন্তু কেন, কিসের ভিত্তিতে তিনি এই বুক ভরা সাহস পাচ্ছেন? অনেকে একে স্রেফ রাজনৈতিক হুঙ্কার মনে করলেও গভীর বিশ্লেষণে বেরিয়ে আসছে বেশ কিছু চমকপ্রদ সমীকরণ। এই মুহূর্তের ভিডিওতে আমরা শেখ হাসিনার বক্তব্যের সেই সার কথা বা সারমর্ম বুঝতে চেষ্টা করব, জানবো কেন তিনি মনে করছেন বর্তমান সরকার রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে এবং কেন তিনি আবারও বাংলাদেশের মসনদের দিকে চোখ রাখছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণ বদলে দিতে পারে আপনার রাজনৈতিক ভাবনা। শেখ হাসিনা ফেরার প্রথম এবং প্রধানতম কারণ হিসেবে দেখা হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতিকে। তিনি মনে করছেন তার অনুপস্থিতিতে দেশ আজ প্রায় অচলের পথে। মাত্র 2 বছর আগের সেই স্থিতিশীল বাংলাদেশ আজ যেন কোথায় হারিয়ে গেছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন বর্তমানে দেশের রাষ্ট্র কাঠামো প্রায় ভেঙে পড়েছে। বিশেষ করে অর্থনৈতিক মেরুদণ্ড অর্থাৎ শিল্প কারখানাগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছে।
যাপিত জীবন আজ মানুষের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার ভাবনা বলছে, যখন সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাবে, যখন ক্ষোভের আগুনে জ্বলবে জনপদ, ঠিক তখনই মানুষ আবারও সেই পুরনো স্থিতিশীলতার খোঁজে তাকে ফিরে পেতে চাইবে। অর্থাৎ জনগণের এই চরম অসন্তোষকেই তিনি তার প্রত্যাবর্তনের সিঁড়ি হিসেবে দেখছেন। এবার আসা যাক দ্বিতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কারণে। শেখ হাসিনা মনে করছেন তারেক রহমান সরকার ইতিমধ্যে আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলতে চলেছে। বর্তমান সরকার যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে গিয়ে একটি বড় ভুল করছে, আর তা হলো ভারতের সাথে বিবাদ। রাজনৈতিক বিশ্লেষকরা দীর্ঘকাল ধরে একটি কথা বলে আসছেন, আর শেখ হাসিনাও সেটাই বিশ্বাস করেন। ভারতের সাথে বৈরিতা রেখে বাংলাদেশের মসনদে টিকে থাকা প্রায় অসম্ভব। অতীতেও কেউ তা পারেনি। শেখ হাসিনার মতে এই যে কূটনৈতিক বিট্রে বা বিশ্বাসভঙ্গ, এটি তারেক রহমান সরকারের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। ভারতের সমর্থন হারানো মানেই হলো ক্ষমতার ভিত নড়বড়ে হয়ে যাওয়া, আর এই সুযোগটি নিতে চান শেখ হাসিনা। তিনি মনে করছেন আঞ্চলিক রাজনীতিতে ভারতের গুরুত্বকে অস্বীকার করার ফল এই সরকারকে খুব শীঘ্রই ভোগ করতে হবে। তৃতীয় যে কারণটি সামনে আসছে সেটি হলো সাংগঠনিক। শেখ হাসিনা শুধু বাইরের পরিস্থিতির ওপর ভরসা করে বসে নেই, তিনি আগামী মাস 6 মধ্যে আওয়ামী লীগকে পুনরায় রাজপথে দাঁড় করানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সূত্র বলছে, প্রবাসে থেকেও তিনি দেশের তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে অত্যন্ত শক্ত যোগাযোগ রক্ষা করে চলেছেন। আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনীকে পুনরায় উজ্জীবিত করা এবং সাংগঠনিক কাঠামোকে মেরামত করাই এখন তার প্রধান লক্ষ্য। তিনি বিশ্বাস করেন, দল যদি ঐক্যবদ্ধ হয়ে একবার মাঠে নামতে পারে, তবে 6 মাসের মধ্যে দেশে ফেরার পথ প্রশস্ত হওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র। এই তৃণমূলের শক্তি এবং নিজের রাজনৈতিক অভিজ্ঞতার উপর ভর করেই তিনি এতটা আত্মবিশ্বাসের সাথে ফেরার ঘোষণা দিচ্ছেন। দর্শক, এই 3টি কারণ, দেশের অর্থনৈতিক অস্থিরতা, ভুল কূটনৈতিক চাল এবং দলের সাংগঠনিক শক্তি, এই সমীকরণগুলোকে সামনে রেখেই শেখ হাসিনা তার ফেরার দিনক্ষণ গুনছেন। তবে সময় বলে দেবে। প্রশ্ন যাচ্ছে যে শেখ হাসিনা কি সত্যিই 6 মাসের মধ্যে ফিরতে পারবেন, নাকি বাংলাদেশের রাজনীতিতে অপেক্ষা করছে অন্য কোনো বড় মোড়? সেটি এখন দেখার বিষয়। যদিও দেখার বিষয় বলছি, কিন্তু এই যে 3টি সমীকরণের কথা বলা হলো, বাংলাদেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়া, কূটনৈতিক সমীকরণ এবং সাংগঠনিক শক্তি, এই 3টার যদি একটা সম্মিলন ঘটানো যায়, তাহলে শেখ হাসিনা যে টার্গেট দিয়েছেন 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন, ফেরাটা খুব বেশি শক্ত হবে না। তিনি ফিরবেন, তিনি ফিরতে পারবেন। আর কত? ইতিমধ্যেই তিনি দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন, প্রায় 2 বছর হতে চলল। আর নয়, আর হয়তো সময় লাগবে না। আগামী 6 মাসের যে সময়সীমা তিনি দিয়েছেন, সেই সময়সীমার মধ্যে আশা করা যায় তিনি ফিরবেন বলেই সার্বিক বিচার বিশ্লেষণ করে মনে হচ্ছে।